আজ যদি আমি ঠিক সময়ে না আসতাম তাহলে তো দুই নিরীহ প্রাণীর মধ্যে একজনকে বিনা দোষেই মরতে হতো। হয় হরিণ বাঘের আঘাতে মারা যেত, নয় বাঘ তীরের আঘাতে মারা যেত। তোমার কথা বুঝলাম, কিন্তু ওই বাঘকে যদি না মারা হতো তাহলে তো সে ওই নিরীহ হরিণকে মারতো। বাঘ তো প্রকৃতির নিয়মে শিকার করে, এটা তো তার সহজাত প্রবৃত্তি। কিন্তু তা বলে সেই বাঘটাকে এইভাবে ময়দানে নিয়ে এসে প্রতিযোগিতার বিষয় বানিয়ে তাকে মেরে ফেলা, এটা কি উচিত কাজ? আপনি নিজেই বলুন। আমি মানছি আমি গুরুকুলের নিয়ম লঙ্ঘন করেছি, কিন্তু শুধুমাত্র দুটো নির্দোষ প্রাণীকে বাঁচানোর জন্য। আপনার যদি মনে হয় আমি অন্যায় করেছি, আপনি আমায় শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। তোমার কাছ থেকে আমি এমন উত্তরই আশা করেছিলাম কাঞ্চন, কিন্তু শাস্তি তো তোমাকে পেতেই হবে কাঞ্চন। এই গুরুকুল থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ছুটি দেওয়ার ব্যবস্থা করছি আমি। তোমার ছুটি হবেই, কারণ সময়ের পূর্বেই তুমি সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছ। আর তাই এখন তুমি তোমার শিক্ষা সম্পন্ন করে সসম্মানে তোমার নিজের রাজ্যে ফিরে যাবে। তুমি এই প্রতিযোগিতার আসল মর্ম বুঝেছ কাঞ্চন। এই প্রতিযোগিতার নিয়মিত কোথাও উল্লেখ করা ছিল না যে ওই হরিণকে বাঁচাতে হলে বাঘকে মারতে হবে। প্রকৃত ক্ষত্রিয়ের ধর্ম হল নিজের বুদ্ধি ও বিদ্যা প্রয়োগ করে অন্যের ক্ষত ত্রাণ করা, অন্যের প্রাণ রক্ষা করা। কাউকে অকারণে হত্যা করা কখনোই ক্ষত্রিয়র আসল ধর্ম হতে পারে না। এখানে সকল প্রতিযোগী হরিণকে বাঁচাতে গিয়ে বাঘকে হত্যা করতে চেয়েছে। একমাত্র তুমি বাঘ বা হরিণ কাউকে আহত না করেও প্রতিযোগিতা শেষ করেছ। তুমি আসল বিজয়ী কাঞ্চন। রাজকুমার কাঞ্চনের শিক্ষা সমাপ্ত হওয়ার সংবাদ যত শীঘ্র সম্ভব তার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হোক। যথার্থ। খুব ভালো, ভালো হয়েছে। সাবধানে নাও সরো একটু। তাড়াতাড়ি ফিরবি মা। হ্যাঁ, তাড়াতাড়ি। আমি যাবো আর আসবো। যাই এবার। কি ভাবছো গো? মিয়া, জ্যোৎস্না যেমন আচমকা আমাদের জীবনে এসেছিল, তেমনি আচমকা চলে যাবে না তো? আমি না, চিন্তা করো না, একদম চিন্তা করো না। জ্যোৎস্না তোমার মেয়ে, তোমারই থাকবে গো। ও আমাদের ছেড়ে কোথাও যাবে না গো, কোথাও যাবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। দেখতে দেখতে 10টা বছর আমি তোমায় ছাড়া কাটিয়ে দিলাম উর্মি।
প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি তোমার অপেক্ষা করলাম, তাও তুমি এলে না। আজকের এই দিনই আমি তোমায় হারিয়ে ফেলেছিলাম, তবে আমার বিশ্বাস তুমি আছো, হয়তো অন্য কোনো জায়গায়, অন্য কোনো নামে। একদিন আমি তোমায় ঠিক খুঁজে পাবোই উর্মি, তোমার সাথে আমার দেখা হবে, আবার হবেই। কি ব্যাপার? আগে দেবী, আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনি ভাবেই রাজপ্রাসাদের প্রধান ফটকে ওদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেই বাধা পেরিয়ে ওরা আর ভেতরে ঢুকতে পারবে না। আপনি যদি বলেন তো ওগুলোকে কি দূর করে দেব? না, রাজশক্তির বিরুদ্ধে যারা কথা বলতে শুরু করেছে তাদের আমি নিজে স্বাগত জানাতে চাই। এইভাবে আমাদের আটকে রাখা যাবে না, আমাদের ভেতরে যেতে দিতেই হবে। দিতেই হবে, দিতেই হবে। আমাদের নালিশ আছে, এভাবে আমাদের আটকে রাখা যাবে না। যাবে না, আটকে রাখা যাবে না। আমাদের কাছে কোনো অনুমতি নেই, আমরা ভিতরে ঢুকতে দিতে পারি না। চলবে না। ওদের ভেতরে আসতে দাও। কি বলার আছে তোমাদের? আমাকে বলতে পারো। না, অন্য কারুর সাথে না, আমরা মহারাজের সাথেই কথা বলতে চাই। শুধু কথা বলতে চাই। আজ থেকে এ রাজ্যে মহারাজের সঙ্গে কথা বলতে গেলে মন্ত্রী এবং মন্ত্রী পত্নীকে পার করে তবে যেতে হবে। আজ মহারাজকে আমাদের নালিশ শুনতেই হবে। দিনের পর দিন আমাদের সাথে অন্যায় হয়ে চলছে। খাজনার ভার বেড়েছে, চারিদিকে লুটপাট চলছে। পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা হচ্ছে, তাদের অপহরণ করা হচ্ছে। এটা কেমন নৈরাজ্য? এমনটা তো আগে ছিল না। আমাদের সব কথা মহারাজকে জানাতে হবে, শোনাতে হবে আমাদের কথা। কি সব কথা বলতে হবে। এসব কাজ কে করছে? অপরাধ নেবেন না, এসব মন্ত্রীপুত্র সোমেশ্বর ও তার সঙ্গীদের কাজ। সব ওনাদের কাজ। আমাদের যেতে দিতেই হবে। মহারাজের কাছে তোমাদের অনেক নালিশ করার আছে, তাই তো? আছে। প্রহরী, এই মুহূর্তে ধরে নিয়ে যাও আর এমন একটা জায়গায় গিয়ে নিক্ষিপ্ত করো যেখান থেকে এর নালিশ তো অনেক দূরের কথা, এর গলার আওয়াজও পাওয়া যাবে না। প্রহরী, একেও নিয়ে যাও। আর কারো কিছু বলার আছে? বেশ, তাহলে তোমরা এখন আসতে পারো। কোনো সুবিচার নেই, কোনো সুবিচার নেই আমাদের, কোনো সুবিচার নেই। কি হবে? কোনো সুবিচার নেই আমাদের। মন্ত্রীপত্নী যে মহারাজের অজান্তে এই রাজ্যে অন্যায়ের রাজত্ব চালাচ্ছেন, সে কথা যত তাড়াতাড়ি সম্ভব তার মানে তুলতেই হবে।
নাম ধরে ডাকলো। আমিও পাগল সত্যি, এখানে আবার আমায় কে ডাকবে? কাঞ্চনে গুরুকুল থেকে একটা সংবাদ এসেছে। গুরুকুল? হ্যাঁ, সময়ের আগেই ওর শিক্ষা সম্পন্ন হয়েছে। আর শুধু তাই নয়, আমার কাঞ্চন সমস্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে, তাই সে সময়ের আগেই এই প্রাসাদে আমাদের কাছে ফিরে আসছে। এ তো দারুণ সংবাদ, এর জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করেছি আমি। আমরা সবাই তো এর জন্যই এত বছর ধরে অপেক্ষা করেছি। একদম ঠিক কথা। আজ সত্যি খুব আনন্দের দিন, আর এই আনন্দ উদযাপনের জন্য কিছু আয়োজন তো আমাদেরকে করতেই হবে, তাই না? নিশ্চয়ই মহারাজ, আয়োজন তো করতেই হবে। অবশ্যই করতে হবে মহারাজ। বেশ, চলো তবে এই সমস্ত ব্যবস্থার বন্দোবস্ত করা যাক। চলুন মহারাজ। চলো। কাঞ্চন শেষমেশ ফিরছে, অবশেষে এত বছর বাদে
আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কাঞ্চন গুরুকুল থেকে ফিরে এলেই আমার মেয়ে লক্ষ্মীর সঙ্গে ওর বিয়েটা আমাকে পাকাপাকি করে ফেলতেই হবে। তারপর এই রাজত্ব, ধন, সম্পদ, সম্পত্তি সব আমার হবে, আমার। সবই তো বুঝলাম কামিনী, কিন্তু রাজকুমার কাঞ্চন কি তোমার মেয়ে লক্ষ্মীকে বিয়ে করতে রাজি হবে? অবশ্যই হবে, 100 বার হবে। লক্ষ্মী আমার মেয়ে। কতজন তার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে রাজি তুমি জানো? তোমার কি মনে হয় কাঞ্চন সেই আঁচ থেকে পার পাবে? তার চোখের জাদু কাঞ্চন এড়িয়ে যাবে কি করে? সে আমার ছায়া, তাকে আমি নিজের মতো করে গড়েছি। মেয়ের আমার গর্ভে মাটিতে পা পড়ে না। পড়বেই বা কেন? সে তো জন্মেছে রানী হবে বলে, আর ভাবি রানীর এতটুকু অহংকার তো সাজে। গরম জল কোনো মানুষ খেতে পারে? অপদার্থ কোথাকার। জানো না লক্ষ্মী এই সময় ঈষৎ উষ্ণ জল খায়। এই প্রাসাদটা দেখছি সব নিষ্কর্মায় ভরে গেছে। মাকে বলে সব কটাকে প্রাসাদ থেকে বার করে দেব। অপদার্থ কোথাকার। কি হলো? তুমি এখনো লক্ষ্মীর সামনে এরকম মুখ করে দাঁড়িয়ে আছো? যাও, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। এত উৎপাত সহ্য হয় লক্ষ্মীর? উফ, ভাল লাগে না। উত্তেজনায় যে লক্ষ্মীর চোখের তলায় কালি পড়ে যাবে। তাহলে কি হবে? তাহলে তো রাজকুমার এসে আর আমার দিকে তাকাবেই না। না না, এটা হতে দেওয়া যাবে না। লক্ষ্মীর সৌন্দর্যে কোনো দাগ আসতে দেওয়া যাবে না। তাকে যে এই বিজয়নগর রাজ্যের রাজকুমার কাঞ্চনকে বিয়ে করতেই হবে। রানী যে তাকে হতেই হবে।
দেওয়া কি ঠিক হবে?